ওয়েলকাম। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 9-এর তাপ। এখন এই চ্যাপ্টারটা আলোচনা শোনার আগে তোমরা একটু শক্তির অংশটুকুকে একটু দেখে নেবে, কারণ শক্তিটুকু না জানা থাকলে এই তাপ নিয়ে আলোচনাটা তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। তাপ জিনিসটা হচ্ছে কিছু একটা কাইন্ড অফ শক্তি। শক্তি জিনিসটাকে শক্তি হচ্ছে এমন একটা বিষয় যেটাকে তুমি এমনি চোখে দেখতে পারবে না, ওজন নেই, তার আকার আয়তন কিচ্ছু নেই, কিন্তু তবুও কোনো জিনিস করতে গেলে, কোনো কাজ করতে গেলে তোমাকে এই বিষয়টা কিন্তু চাই। শক্তি আমাদেরকে কিছু কাজ করতে সাহায্য করে। এবারে কাজটা যেমন হবে, যেমন বিভিন্ন রকমের কাজ যেমন হয়, সেই অনুযায়ী শক্তিটা বিভিন্ন রকমের হয়ে যায়। যেমন কোনো জিনিস আমি দেখবো যে সেখানে আমার তাপ শক্তিতে কাজ লাগবে না, সেটা আমার আলো শক্তিতে কাজ হবে। কোনো জিনিসকে আমি শুনবো, সেখানে হচ্ছে শব্দ শক্তি কাজ দেবে। তাহলে তাপ কী কাজ করতে সাহায্য করে? মেনলি যেটা কাজটা করে সেটা হচ্ছে আমার কোনো বস্তুকে গরম অথবা ঠান্ডা করে। মানে কোনো বস্তুকে যদি গরম করতে হয় তাহলে যে শক্তিটা তার মধ্যে দিয়ে দিতে হবে সেটা হচ্ছে তাপ শক্তি। কোনো বস্তুকে যদি ঠান্ডা করতে হয় যে জিনিসটা দিয়ে দিতে হবে সেটা হচ্ছে নিয়ে নিতে হবে, সেটা হচ্ছে তাপ শক্তি। একটা লোহার রড হুবহু সেম, তার আকার আয়তনে কিচ্ছু পরিবর্তন নাই। দেখতে তুমি বুঝতে পারবে না যে তার অবশ্য আয়তনে একটু পরিবর্তন হয়েই যায়, মানে তার ভরের কোনো পরিবর্তন হবে না, তার রঙের কোনো পরিবর্তন হয়ে যাবে না। তুমি হাত দেবে, দেখবে কখনো ঠান্ডা কখনো গরম, কারণ তার মধ্যে এই শক্তিটার কখনো ঘাটতি ঘটে গেছে, কখনো তার মধ্যে আধিক্য ঘটে গেছে। এখন শুধু কি গরম আর ঠান্ডাই করে তাপ? না, তাপ আরও অনেক কিছু কাজ করে থাকে। যেমন হচ্ছে কোনো বস্তুর অবস্থা পরিবর্তন করে দেয়, কঠিনকে তরল, তরলকে গ্যাসীয় করে দেয়। কোনো বস্তুকে তার রাসায়নিক পরিবর্তন করতে সাহায্য করে। যেমন তুমি এক টুকরো কয়লা নিলে, কয়লাটাকে গরম করে দিলে, দেখবে কয়লাটা পুড়ে ছাই হয়ে গেল, রাসায়নিক পরিবর্তন হয়ে গেল। চাল নিলে গরম করে দিলে মুড়ি হয়ে গেল, চাল নিলে গরম করে দিলে ভাত হয়ে গেলো। বিভিন্ন টাইপে তুমি গরমটা করলে ভাত হয়ে গেল, সেটা তোমার একটা রাসায়নিক পরিবর্তন হলো। রাসায়নিক পরিবর্তন করতে সাহায্য করে, কারেন্ট তৈরি করতে সাহায্য করে। তাপ বিদ্যুৎ সম্পর্কে ধারণা আমাদের প্রায় প্রত্যেকেই রয়েছে। তাপ দিলে সেখান থেকে বিদ্যুৎ তৈরি হলো। সেটা কী করতে পারে? একটা চৌম্বক পদার্থকে তুমি বারবার গরম ঠান্ডা করে দিলে দেখবে চৌম্বক পদার্থের চৌম্বক ধর্মেরই পরিবর্তন হয়ে গেছে। চৌম্বক পদার্থ ছাড়াও তুমি একটা চুম্বককে যদি গরম করে দেয়, সেই চুম্বকই আর থাকবে না। বেশ ভালো রকম করে যদি গরম ঠান্ডা করতে থাকো, সে কিছুক্ষণ বাদে দেখবে তার চুম্বক ধর্মটাকেই সে হারিয়ে ফেলেছে। আর কি আছে? আলো সৃষ্টি করতে পারে। এটা তো একটা সাধারণ ব্যাপার। আমরা বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টকে দেখেছি গরম হয়ে সেখান থেকে আলো বেরিয়ে আসতে। এছাড়া গরম হওয়া মানে সেখান থেকে আলো বেরিয়ে আসতেই পারে। এছাড়া কী করতে পারে? কোনো জিনিসকে পুড়িয়ে ফেলতে পারে। এই রকম বেশ কিছু কাজ করে যেগুলো শুধুমাত্র গরম ঠান্ডা করা ছাড়া। এ নিয়েও প্রশ্ন মাঝে মধ্যে দেওয়া হয়ে থাকে। তো এত শত কাজ করে যে বিষয়টা, সে বিষয়টা অ্যাকচুয়ালি কী রকম, তাপের স্বরূপ কী, তাপটা দেখতে কীরকম, তার বিষয়টা কীরকম, সেটা নিয়ে প্রচুর চিন্তা ভাবনা অনেক আগে থেকে হয়েছে। তুমি মোটামুটি ধরতে পারো ওই 1700 খ্রিস্টাব্দ বা মানে ওই 1800 শতাব্দী যেটা আমরা বলে থাকি, সেই সময়ে তাপের সম্পর্কে যেটা মানুষের ধারণা ছিল সেটা হচ্ছে ক্যালোরিক থিওরি নামে পরিচিত, বা ক্যালোরিক থিওরি। এখানে কি বলা হতো? এখানে বলা হতো যে তাপ হচ্ছে এক প্রকার ভরহীন, আকার আয়তনহীন এমন একটা সূক্ষ্ম অদৃশ্য কণা, যেটাকে গ্রহণ করলে বস্তু গরম হয়ে যাবে, ছাড়লে বস্তু ঠান্ডা হয়ে যাবে। কিন্তু সেটা বেশি দিন এই থিওরিটা কাজ করেনি। মোটামুটি ধরতে পারো তোমার ওই 1800 খ্রিস্টাব্দে হামফ্রে জুল এরা সব মিলে কি করেছিল, তত্ত্বটাকে ভুল বলে প্রমাণ করে দিয়েছিল। দিয়ে তখন তারা এনে হাজির করেছিল তাপের গতীয় তত্ত্ব বা গতীয় থিওরি। এখানে গতীয় তত্ত্ব বিষয়টাতে তাপটাকে একটা গতি হিসাবে বর্ণনা করা হয়েছিল, যে ইট ইজ এ কাইন্ড অফ মোশন। মানে যদি গতি থাকে সেখানে তাপ থাকবে না, যদি তাপ থাকে গতি থাকবে না। কোনো একটা ডিসঅ্যাপিয়ার করলে অন্য একটা রিঅ্যাপিয়ার করবে, গতি অথবা তাপ কোনো একটা। অবশ্য এখন পর্যন্ত তোমার এইটাই মোটামুটি, এখন এই গতীয় তত্ত্বটাই মোটামুটি এস্টাবলিশড হয়ে রয়েছে। ম্যাক্সওয়েল টাইপসের সময় মোটামুটি এটাকেই সাপোর্ট করেছে। এখন সে যাই হোক না কেন, তাপ সম্পর্কে তোমার একবারে আধুনিক যে তত্ত্ব সেটা কিন্তু একটু আলাদা বলে। আধুনিক তত্ত্ব কী বলে? যে গতীয় থিওরিটাকেই মোটামুটি ইনডাইরেক্টলি সাপোর্ট করে,
বলে যে একটা বস্তুর মধ্যে 3 রকমের শক্তি থাকতে পারে। কি থাকতে পারে? স্থিতিশক্তি বা যেটাকে আমরা বলি ইপি, গতিশক্তি ইকে, আর থাকতে পারে কি ইন্টারনাল, মানে আভ্যন্তরীণ শক্তি থাকতে পারে। একটা বস্তু ছুটে বেড়াতে পারে শক্তি, একটা বস্তু স্থির অবস্থায় শক্তি থাকতে পারে, তাছাড়া কিছু আভ্যন্তরীণ শক্তি থাকতে পারে। এবার আভ্যন্তরীণ শক্তি অনেকগুলো রূপে থাকে, এই রূপগুলো নিয়ে তোমরা ডিটেলে পরে উঁচু ক্লাসে পড়বে। এবারে এই সমস্ত আভ্যন্তরীণ শক্তির মধ্যে একটা টাইপ হচ্ছে তাপ, যেটা কি করে, যেটা একটি বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে কখন না যদি উষ্ণতা পার্থক্য থাকে। তাহলে উষ্ণতা ব্যাপারটা এসে গেল এই জায়গাতে। উষ্ণতা জিনিসটা নিয়ে তোমরা ক্লাস 7 না 8 মনে হচ্ছে একটু জেনেছো। উষ্ণতা হচ্ছে একটা এমন তাপীয় অবস্থা যেটা স্থির করে দেয় যে একটি বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না নেবে। অ্যাজ ইফ একটা গ্লাসে যদি জল থাকে, গ্লাসে জলটা কত হাইট পর্যন্ত আসছে এটা স্থির করে দিবে যে এই গ্লাসটার সঙ্গে যদি আমি অন্য কোনো একটা গ্লাসকে সরাসরি কানেক্ট করে দিই, এখানে ধরো এই পর্যন্ত জল আছে, এখানে ধরো এই পর্যন্ত জল আছে, এই পর্যন্ত ধরো জল আছে, সাধারণভাবে এখানে হাইটটা একটু বেশি, এখানে হাইটটা একটু কম, কিন্তু এখানে হয়তো মোট জলের পরিমাণ এর মোট জলের থেকে বেশি হয়ে যাবে, তবুও কিন্তু এ জল ওকে দিতে পারবে না, ওই একে জল দেবে। কারণটা কি? এই হাইটটা। এখানে এই উচ্চতাটা যে ভূমিকা পালন করলো, দুটো বস্তু, একটা যদি বড় বস্তু নিই, একটা যদি ছোট বস্তু নিই, এর উষ্ণতা হয়তো 10 ডিগ্রি, এর উষ্ণতা হয়তো 5 ডিগ্রি, কিন্তু এতে যে পরিমাণ তাপ থাকবে তার থেকে এতে কিন্তু অনেক বেশি পরিমাণ তাপ আছে, তবু এর এই উষ্ণতাটা বেশি হয়ে যাওয়ার জন্য এতে দুজন কিন্তু তাপীয় সংস্পর্শ যদি নিয়ে আসি, এ তাপ এঁকে দেবে। তাপীয় অবস্থা এটা তাপ দেবে না নেবে ফাইনাল করে দিচ্ছে, সেটা হচ্ছে আমার উষ্ণতা বা তাপমাত্রা। এই উষ্ণতা বা তাপমাত্রাটার জন্য এই প্রকারের আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি একদিক থেকে অন্যদিকে তাপ ট্রান্সমিট করতে। তাহলে তাপ নিয়ে মোটামুটি তোমরা একটু হালকা হলেও ধারণাটা পেলে কি না, তাপ মোটা কথা হচ্ছে তাপ কাইন্ড অফ শক্তি। তাহলে তাপে যদি তোমাকে মাত্রা নির্ণয় করতে দেয়, পুরোপুরি শক্তির মাত্রা ml² × 10⁻², একক এসআই পদ্ধতিতে হচ্ছে জুল, শক্তির একক পুরোপুরি একবারে। আর সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে জুল দিয়ে প্রকাশ করে দেয়, আর সিজিএস পদ্ধতিতে এটাকে বলা হয়, প্রকাশ করা হয় ক্যালোরি একক দ্বারা। এখানে কিন্তু এটাকে আর একক দ্বারা প্রকাশ করা হয় না। তাপমাত্রা এসআই পদ্ধতি থেকে প্রকাশ করা হচ্ছে কেলভিন দ্বারা, আর সিজিএস পদ্ধতিতে হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড দ্বারা। আরেকটা আছে এপিএস পদ্ধতিতে। এপিএস পদ্ধতির তাপটাকে হচ্ছে বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে হচ্ছে ডিগ্রি ফারেনহাইট দ্বারা। এগুলো তোমরা মোটামুটি ক্লাস 8 মোটামুটি জেনেছো, তাই এগুলোকে নিয়ে আমি ডিটেলে কোনো কিছু আলোচনা করতে যাচ্ছি না। যেটা ক্লাস 9 লাগবে সেটা হচ্ছে তাপের প্রকারভেদ। একটা বস্তুর মধ্যে এই যে তাপ শক্তিটা, এটা কতভাবে থাকতে পারে। একটা কথা বলে রাখি, তাপ যতক্ষণ পর্যন্ত একটা বস্তু থেকে কোনো বস্তুতে ট্রান্সমিট করছে কিংবা একটা বস্তুর মধ্যেই বাড়া কমা করছে, তখনই আমরা তাপটা কিন্তু ফিল করতে পারবো, বুঝতে পারবো, তাপটাকে নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু যখন কোনো একটা বস্তুর মধ্যে থেকে যাচ্ছে, সেটাকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। তাপের প্রকারভেদ বলতে তাপকে আমরা মাপতে পারবো কি পারবো না, সেটার উপর ডিপেন্ড করে দু রকমের তাপকে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে বোধগম্য তাপ, একটা হচ্ছে লিঙ্ক তাপ। বোধগম্য তাপ বলতে মনে করো একটা লোহার টুকরো নিলাম, লোহার টুকরোটাকে নিয়ে আমি তাকে গরম করছি, গরম করে যাচ্ছি। প্রথমে ছিল 10 ডিগ্রি, 10 ডিগ্রি থেকে হলো 20, 30, 40, 50, বাড়তে 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 একটা সময় আসবে এই তাপটা কিন্তু, এই লোহার টুকরোটা কিন্তু গলতে শুরু করবে। এবার এই পদার্থের অবস্থার পরিবর্তন তোমরা যদি একটু দেখো, অবস্থার পরিবর্তনের যে কন্ডিশনগুলো, সেটা নিয়ে এই ক্লাসে আমি আলোচনা করবো। যখন এটা গলতে শুরু করবে, সেই মুহূর্তে কিন্তু এর উষ্ণতাটা বৃদ্ধি করবে না। মানে আমার বলার উদ্দেশ্য, মনে করো এটা 150 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা গলতে শুরু করবে। 150 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়তো এর একটুখানি অংশ গলতে শুরু করবে। এখন ওই 150 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা ফিক্সড হয়ে যাবে সেই মুহূর্তে যখন এটা গলতে শুরু করবে, এবং যতক্ষণ না পুরো বরফ এই লোহার টুকরোটা গলে লিকুইড লোহাতে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উষ্ণতাটা ফিক্সড থাকছে। তাহলে তুমি দুটো কন্ডিশন পেলে। একটা কন্ডিশনে কি হলো, 10 ডিগ্রি সেলসিয়াস থেকে উষ্ণতাটা বেড়ে 150 ডিগ্রি সেলসিয়াস হলো, মানে উষ্ণতা বৃদ্ধি হলো, কিন্তু এটা
কঠিনই রইল, কঠিন থেকে সেটা তরল হয়ে গেল না। আবার একটা কন্ডিশনে দেখলে এই উষ্ণতা পরিবর্তন হলো না, 150°C ফিক্সড হয়ে গেল, কিন্তু এটা কঠিন থেকে হয়ে গেল তরল। তাহলে এই জায়গায় এ কি হলো, এর উষ্ণতাটা পরিবর্তন হলো কি, এটা ফিক্সড রয়ে গেল, কিন্তু অবস্থাটা ফিক্সড রইল না। এই জায়গায় উষ্ণতাটা কিন্তু ফিক্সড নেই, উষ্ণতাটা বাড়ছে 10° থেকে 150°, কিন্তু অবস্থাটা হচ্ছে ফিক্সড। কঠিন তো কঠিনই রয়ে গেছে সেটা। কিন্তু দুটো জায়গাতেই তোমার যে সিস্টেমে তাপ দেওয়া হচ্ছে এই বস্তুটাকে, তুমি হয়তো একটা হিটার বা একটা উনুন জেলে বা কোনো না কোনোভাবে একে তো গরম করছো, তাহলে সেই সিস্টেমটা কিন্তু কন্টিনিউয়াসলি তাপ দিয়ে যাচ্ছে, মানে গরম করে যাচ্ছে, কিন্তু কখনো উষ্ণতা পরিবর্তন হচ্ছে, অবস্থা পরিবর্তন হচ্ছে না, কখনো উষ্ণতা পরিবর্তন হচ্ছে না, কিন্তু অবস্থাটা পরিবর্তন করে যাচ্ছে, কঠিন থেকে তরল, আর পরে অবশ্য আবার তরল থেকে দেখবে গ্যাসীয় হয়ে যাচ্ছে। এই জায়গায় তুমি কি উষ্ণতার পরিবর্তন দেখতে পাচ্ছ না? তার মানে উষ্ণতার পরিবর্তন না হওয়ার জন্য তুমি তাপটাকে অ্যাজ ইফ ফিল করতে পারছো না, তাপটা অ্যাজ ইফ লিন হয়ে যাচ্ছে। যে তাপটা দিলে তুমি, সেই তাপটা হচ্ছে লিন তাপ, মানে যেটা উষ্ণতা পরিবর্তন করলো না, সে মতো অবস্থার পরিবর্তন করলো। আর এই জায়গায় বোধগম্য, বুঝতে পারছো উষ্ণতাটা পরিবর্তন হচ্ছে, তুমি বুঝতে পারছো উষ্ণতা পরিবর্তন হচ্ছে কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে, সেটা হচ্ছে বোধগম্য তাপ। আমরা মাপতে পারবো বোধগম্য তাপকে, লিন তাপকে কিন্তু আমরা মাপতে এইভাবে সরাসরি কিন্তু মাপতে পারি। ক্লাস 8-এ যেটা তোমরা ওই পদার্থের অবস্থা পরিবর্তনের জন্য গৃহীত বা বর্জিত তাপের যে তোমরা যে ক্যালকুলেশনটা দেখেছিলে ক্লাস 8-এ, সেটা অ্যাকচুয়ালি বোধগম্য তাপের। লিন তাপের ব্যাপারটা তোমাদের কিন্তু এই বছরই আলোচনা হবে, লিন তাপের ব্যাপারটা কিন্তু তোমাদেরকে এই বছরই আলোচনা করা হবে, এবং লিন তাপের একক টেকক সমস্তগুলো বিষয়গুলো নিয়ে হবে। তবুও ওই বোধগম্য তাপ যেটা তোমরা ক্লাস 8-এ পড়েছো, সেই অংশটুকুকে আমি আরেকবার একটু আলোচনা করে দিতে চাই। মনে করো একটা বস্তু নিয়েছি, তার ভর হচ্ছে m, এর উষ্ণতা আমি পেলাম এখন T1°C। এটা আমি কিউ পরিমাণে তাপ দিলাম, তাহলে এর উষ্ণতাটা পরিবর্তন হয়ে গেল আমার T2°C। তাহলে এই যে তাপ যে পরিমাণ গ্রহণ করলো, এর মানটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে? প্রথম কথা, এর ভরের উপর নির্ভর করবে। সমানুপাতিকে যদি তুমি উষ্ণতা পরিবর্তনটাকে একই রাখো, মানে এই যে উষ্ণতাটা পরিবর্তন হচ্ছে T1 থেকে T2, সেই উষ্ণতা পরিবর্তনটাকে আমি বলে দিচ্ছি টি, কারণ বারবার তো এটাকে তো আর লেখা যাবে না, যদি এই টিটা হচ্ছে ফিক্সড। আর কিসের উপর নির্ভর করবে? মানে আমি 1 কেজি ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে যতটা তাপ দেবো, নিশ্চয়ই 10 কেজি ভরের বস্তুর উষ্ণতা পরিবর্তন করতে তাকে আমি 10 গুণ তাপ দেবো, সমানুপাতিক। আর থাকবে কি কিউ সমানুপাতিক টি, মানে উষ্ণতা পরিবর্তনটা 10° পরিবর্তন করতে যতটা তাপ দেবো, 100° পরিবর্তন করতে ডেফিনেটলি তার 10 গুণ তাপ দেবো, যদি আমার ভরটা কনস্ট্যান্ট থাকে, ফিক্সড। এখন এই দুটো জিনিসকে একসাথে যদি আমি প্রকাশ করতে চাই, কিউ সমানুপাতিক এমটি, সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে আমাকে এখানে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, তাই সেটা হচ্ছে এমএসটি দাঁড়াবে। এসটা হচ্ছে একটা ধ্রুবক, যেটা নির্ভর করবে পদার্থের, বস্তুটার উপর না, পদার্থের। সেটা লোহা হলে এস এর মান একরকম হবে, তামা হলে একরকম হবে, এটাকে বলে আপেক্ষিক তাপ। এই আপেক্ষিক তাপটাকে নিয়ে ক্লাস 8-এ অলরেডি বেশ আলোচনা করা হয়ে গেছে, তবুও আমি এই জায়গাটাতে একটু এর মাত্রাগুলো নিয়ে একটু বলে দিতে চাইছি। এই সমীকরণটাকে একটু দেখো, এস সমান কিউ বাই এমটি। তাহলে এসের মাত্রা যদি বলতে চাই তোমাকে, কিউ এর মাত্রা বাই এম এল টি এর মাত্রা কি, মানে ml² (2) ডিভাইডেড বাই হচ্ছে এম,
এইখানে টিটা কিন্তু এই সময় নয়, এটা হচ্ছে যদি উষ্ণতা, মানে এটাকে তুমি থিটা বলতে পারবে। এমএম কেটে গেল, এল স্কোয়ার টু দি পাওয়ার -2 থিটা টু দি পাওয়ার -1। এবারে এসের যদি তোমাকে একক চাই, এসের একক এই জায়গা থেকে এসে যাবে এসআই পদ্ধতিতে। কিউ এর এসআই পদ্ধতিতে একক দাও, এম এর এসআই পদ্ধতিতে একক দাও, টি এর এসআই পদ্ধতিতে একক দাও। কিউ এর এসআই পদ্ধতিতে একক কি? জুল। এম এর কেজি, তাহলে জুল কেজি ইনভার্স। টি এর কেজি ইনভার্স। সিজিএস পদ্ধতিতে এটা কি হবে? জুলের বদলে হয়ে যাবে এটা ক্যালোরি, আর এটা কেজি বদলে হচ্ছে গ্রাম ইনভার্স, মানে গ্রাম প্রতি আর কি, ডিগ্রি সেলসিয়াস। সিজিএস পদ্ধতিতে হলো, এসআই পদ্ধতি হলো, আর এফএস পদ্ধতিটা দেখা দরকার। এফএসটা তোমরা নিজেরা একটু দেখে নিতে পারবে। এই জায়গাটা আমার লাগবে এই সিলেবাসে, তোমাদের ক্লাস 9-এ যেটা আছে সেটা হচ্ছে ক্যালোরি মিতির উপর আলোচনা করতে গেলে তোমাকে এই জায়গাটা তোমার জানতে হবে। প্রথমেই বলে দিই ক্যালোরি মিতি কি। ক্যালোরি মিতি হচ্ছে পদার্থবিজ্ঞানের সেই অংশ যেখানে তোমরা একটা বস্তুর দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণটাকে মেজার করতে চাইবে, পারবে। সেটা মাপার জন্য তোমার প্রয়োজনীয় সূত্র হচ্ছে এইটা, কিউ সমান এমএসটি। কোনো একটা বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ মাপতে যাবে এই কিউ সমান এমএসটি দিয়ে, এবং যে যন্ত্র দিয়ে মাপবে সেটা হচ্ছে ক্যালোরি মিটার। ক্যালোরি মিটার বিষয়টা নিয়ে যাওয়ার আগে ক্যালোরি মিতিটাকে একটু জানতে হবে। মনে করো একটা বস্তু নিলাম এ, একটা বস্তু নিচ্ছি বি। এবার আমি এই বস্তুর ভর জানলাম এম এ, এই বস্তুর ভর জানলাম এম বি, এই বস্তুর প্রাথমিক উষ্ণতা বলে দিলাম টি এ, এই বস্তুর প্রাথমিক উষ্ণতা হচ্ছে টিবি। মনে করলাম যে টি এর মানটা বেশি, টিবির মানটা কম। এটা আপেক্ষিক তাপ মনে করলাম এসে, এটা আপেক্ষিক তাপ করলাম এসবি। এদেরকে যদি তাপীয় কন্ট্রাক্টে নিয়ে আসি, থার্মাল কন্ট্রাক্টে যদি নিয়ে আসি, তাহলে একজন তাপ অর্জন করবে, একজন তাপ গ্রহণ করবে। কে তাপ গ্রহণ করবে? যার উষ্ণতা কম। কে বর্জন করবে? যার উষ্ণতা বেশি। এখন তাপ গ্রহণ বর্জন করে আলটিমেটলি এরা একটা সাধারণ উষ্ণতা টিতে উপস্থিত হবে। এর উষ্ণতা কমে যাবে, এর উষ্ণতাটা বেড়ে যাবে, বেড়ে যে একটা সাধারণ উষ্ণতা রয়েছে। তাহলে এর উষ্ণতা পরিবর্তন কত? টি এ মাইনাস টি। এর উষ্ণতা পরিবর্তন কত? টি মাইনাস টিবি। তাহলে এর দ্বারা বর্জিত তাপ কত? এম এ এস এ টি এ মাইনাস টি। এর দ্বারা গৃহীত তাপ কত? এম বি এস বি টি মাইনাস। এটা হচ্ছে বর্জিত তাপ কার দ্বারা? না এই বস্তু দ্বারা। এটা হচ্ছে আমার গৃহীত তাপ কার দ্বারা? না এই বস্তু দ্বারা। এখন বলছে ক্যালোরিমিতির মূলনীতি বলছে যে যদি এরা দুজনে পরস্পর রাসায়নিক বিক্রিয়া না করে দেয়, এখানে বাইরে থেকে কোনো তাপ যদি না এসে অ্যাড হয়, বা এখান থেকে কোনো তাপ যদি না লিক আউট হয়ে যায়, তাহলে এই বস্তু যে পরিমাণে তাপ ছাড়বে, বি বস্তু ঠিক সেই পরিমাণে তাপ গ্রহণ করবে। অর্থাৎ গৃহীত তাপ এবং বর্জিত তাপের পরিমাণটা কিন্তু সমান থাকবে। এখানে এই ক্যালোরি মিতির মূলনীতি ডাইরেক্ট উল্লেখ করে কিন্তু প্রশ্ন দেওয়া হয়। ক্যালোরি মিতির মূলনীতি প্রযোজ্য হওয়া শর্তটাকে উল্লেখ করা হয়। শর্ত ওই কটা তিনি মতন থাকে, যেটা বললাম যে তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হওয়া চলবে না, তাপ এখান থেকে লিক আউট হয়ে চলে যাওয়া চলবে না, মানে
বিকিরণ পদ্ধতিতে তাপ বেরিয়ে চলে গেল বা পরিবহন পদ্ধতিতে তাপ বেরিয়ে চলে গেল, এরকম কোনো সিচুয়েশন অ্যারাইজ করা চলবে না। বাইরে থেকে কোনোভাবে তাপ এসে এর মধ্যে অ্যাড হয়ে গেল, ঢুকে গেল, সেটাও অ্যারাইজ হওয়া চলবে না। শুধুমাত্র তাদের নিজেদের মধ্যেই তাপ আদান প্রদান করে। এটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি। ক্যালোরিমিতির মূল নীতি সম্পর্কে আমরা জানলাম। ক্যালোরিমিতির মূল নীতিটা ব্যবহৃত হয় যে যন্ত্রে, সেই যন্ত্রটাকে নিয়ে বিশেষ কিছু আলোচনা তোমাদের ক্লাস 9-এ নেই, তবু যেটুকু না করলেই নয় সেটুকু একটু দেখে রাখো। যন্ত্রটার নাম হচ্ছে ক্যালোরিমিটার। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ মেজার করতে এটা লাগে। কোনো বস্তুর উচ্চ উষ্ণতায় থাকা কোনো বস্তুর উষ্ণতাকে মাপার জন্য কাজে লাগে, কারণ সেই বস্তুকে ডাইরেক্ট যদি থার্মোমিটার দিয়ে মাপতে যায়, থার্মোমিটার তো ভেঙে যেতে পারে, এত গরম। সেক্ষেত্রে আমরা করি কি, যে সে বস্তুটা কতটা তাপ ছাড়লো আমরা মেপে নিই, সেখান থেকে তার উষ্ণতাটা মাপা হয়। কিছুই না, একটা এরকম পাত্র থাকে, এই পাত্রটার চারদিকটা ইনসুলেটিং করা থাকে পরিবাহী পদার্থ দিয়ে খুব সুন্দরভাবে, এবং এর মুখেতেও একটা ইনসুলেটার দেওয়া থাকে। আর কি করা থাকে, একটা থার্মোমিটার দেওয়া থাকে, একটা থার্মোমিটার দেওয়া থাকে। এখানে কিছুটা পরিমাণ একটা তরল পদার্থ দেওয়া থাকে। এর এই মাঝখানেতে কিছু উপরিবাহী পদার্থ, যেমন ধরো ওই কম্বল টম্বল এর টাইপের, তুলো এই টাইপের দেওয়া, এখান থেকে উপরিবাহী পদার্থ করে থাকে। একটা আলো রক থাকে। আলো রকটা দেওয়া থাকে এই কারণে, যাতে করে কোনো বস্তু এখানে দেওয়ার পর সে তখন তাপটা ছাড়বে, সেই তাপটা যাতে একই জায়গার তরল না পেয়ে যায়, ফলে সেটা বেশি গরম হয়ে সেটা বাষ্পে পরিণত হয়ে যেতে পারে, তরল থেকে গ্যাসীয় অবস্থায় চলে যেতে পারে। এই অবস্থাটা যাতে না হয় তার জন্য এটাকে ওই তাপের যাতে করে পরিবহনটা খুব সুন্দর হয়, এই জন্য আমরা এখানে এই আলো রকটা ব্যবহার করতে গিয়ে বারবার নাড়ালে সহজেই চলে যাবে। যে তরলটা এখানে ব্যবহার করা হবে সেই তরলটার আপেক্ষিক তাপ আমার জানা থাকবে, এই তরলটার প্রাথমিক উষ্ণতা আমার জানা থাকবে, এই তরলটার উষ্ণতাটা অন্তিম পর্যায়ে কত হচ্ছে সেটাও আমার জানা থাকবে। কারণ প্রথমে যখন তরলটা ব্যবহার করছি তার আমি আপেক্ষিক তাপটা আমি জেনে নিতে পারবো। প্রাথমিক অবস্থা তার এই থার্মোমিটারটাই বলে দেবে তার উষ্ণতা কত আছে। এরপর যে বস্তুটার তাপ বা ক্যালকুলেশন করতে হবে, তার তাপ বা তাপমাত্রা যাই মাপতে হবে না কেন, তাকে এনে এরপরে ফেলতে হবে। তার ভরটা প্রথমেই ডেফিনেটলি মাপতে যাওয়া চলবে না, গরম থাকবে তো, পরে তাকে মেপে নিলেই হলো আর কি, এনে এখানে ফেলে দিলেই হলো। এরপরে তার প্রাথমিক উষ্ণতাটা আমার জানা নেই, অন্তিম উষ্ণতা ডেফিনেটলি দুজনে মিলে যেটা হবে এইটা। তাহলে এই T2টা হচ্ছে এই বস্তুটা যেটার তাপ বা তাপমাত্রা মাপতে হবে, তার প্রাথমিক উষ্ণতা, তার ভর হচ্ছে M। জলটার প্রাথমিক উষ্ণতা, এই জল বলছি, এই তরলটার প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। যখন একে এনে এখানে ফেলে দিচ্ছি, তারপরে দুজনের মধ্যে তাপ বিনিময় হয়ে যে ফাইনাল উষ্ণতাটা অ্যারাইজ করছে, সেইটা হচ্ছে আমার এই T। তাহলে এই যে তরলটা রয়েছে তার ভর যদি আমার জানা থাকে, সেটা যদি বড় হাতের M হয়, এই কতটা তাপ গ্রহণ করলো, MS T মাইনাস T1, এই তরলটা কতটা তাপ গ্রহণ করবে, এই কতটা তাপ বর্জন করবে, সেটা হচ্ছে M। এর আপেক্ষিক তাপ যদি S ড্যাশ হয়, S ড্যাশ ইন্টু T2 মাইনাস T। ক্যালোরিমিতির মূলনীতি কি বলছে, দুটো সমান। এরপর যদি কখনো আমার এই T2টা জানার ইচ্ছে হয়, T2টা আমি জানতে পেরে যাব। যদি জানতে ইচ্ছা হয় যে এই বস্তুটা কতটা তাপ মোট ছাড়লো, তাহলে পুরোটাই আমি জানতে পেরে যাব। এইভাবে এখানে গাণিতিক ক্যালকুলেশনগুলো চলে। মোটামুটি ক্লাস 9-এ যে সমস্ত প্রশ্নগুলো পড়া হয়, সেখানে ক্যালোরিমিটার কাকে বলে, এই গাণিতিক ক্যালকুলেশনের উপর প্রশ্ন আসে না। প্রশ্ন আসে হচ্ছে এই তরলটার উপর। দু ধরনের প্রশ্ন করা হয়। একটা হচ্ছে, প্রথম কথা, এখানে কি জল ব্যবহার করা যেতে পারে বা জল ব্যবহার করলে কোনো কি সুবিধা হতে পারে। আর দ্বিতীয়টা হচ্ছে, অন্য কোন তরলকে এখানে ব্যবহার করা যেতে পারে। প্রথম প্রশ্নটায় আসি যে জল আমরা ব্যবহার করবো কি করবো না। জল ব্যবহার করাটা উচিত হবে না। যদি কিছু উপায় না থাকে তখন জল ব্যবহার করার উপায় নেই। কেন জল ব্যবহার করার উপায় নেই, এখানে একটা ব্যাপার বলে রাখি যে যদি আমার এই এমএসটি সমীকরণটা দেখো, এখানে যদি জলের আপেক্ষিক তাপটা যদি খুব বেড়ে যায়, এসের মানে যদি খুব বেড়ে যায়, সেক্ষেত্রে ডেফিনেটলি আমার উষ্ণতা বৃদ্ধিটা খুব একটা বেশি হবে না।
উষ্ণতা বৃদ্ধি খুব যদি বেশি না হয় তাহলে সেখানে ত্রুটি বেশি এসে যাবে। তাহলে আপেক্ষিক তাপটা অনেকটা বেশি হওয়ার জন্য T-T1 উষ্ণতা বৃদ্ধির মানটা কমে যাবে। উষ্ণতা বৃদ্ধির মান কমে যাওয়ার জন্য সামান্য উষ্ণতা পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা অনেক সময় আমরা মাপতেও ভুল করে ফেলতে পারি, যে কারণে জল বায়ু করা ঠিক নয়। আরেকটা ব্যাপার কি, জল মাত্র 100 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পীভূত হয়ে যায়। এখানে একটা বস্তু যদি খুব বেশি সামান্য বেশি গরম হয়ে যায় তো 100 ডিগ্রি টেম্পারেচার অ্যারাইজ করিয়ে দিতে পারে, তখন জলটা বাষ্পীভূত হবে, এখান থেকে বেরিয়ে চলে যেতে পারে, যে কারণে জলকে ব্যবহার করা একটা যুক্তিযুক্ত নয়। একটা কি, জল কিন্তু কেমিক্যালি রিয়াক্টিভ, সমস্ত প্রায় ম্যাক্সিমাম পদার্থের সঙ্গে কিন্তু রিয়াকশান করে ফেলে। আমি যে পদার্থ দিই না তার সঙ্গে যদি কেমিক্যাল রিয়াকশান করে দেয় তাহলে এই যে এনার্জি ট্রান্সমিশন হওয়ার সময় দুটোকে সমান হয়ে যাওয়াটা, এটা কিন্তু একটু গন্ডগোল হয়ে যেতে পারে রাসায়নিকভাবে সক্রিয়। আরেকটা কি হতে পারে, এখানে জল এমনিতে তাপের কুকুরে দেয়, আমি যে পদার্থটাকে ফেলবো এখানে, যার তাপটাকে এখানে ছড়াতে হবে, সে যখন তাপটা জলকে দেবে, জল তাড়াতাড়ি চারদিকটা ছড়িয়ে দিতে পারবে না, ছড়িয়ে দিলে খুব সুষমভাবে এর উষ্ণতা বৃদ্ধি করবে না। এই সমস্ত ব্যাপারগুলোকে যদি মেনটেন করা হয়, অ্যানিলিন হচ্ছে খুব ভালো একটা লিকুইড, যেটা ক্যালোরিমিটার তরল হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটাকে ক্যালোরিমিটার তরল বলা হয়, যে তরলটা এখানে ব্যবহার করা হবে, এটাকে ক্যালোরিমিটার তরল বলা হয়। ক্যালোরিমিটারের তরলের উপর কিন্তু বেশ কিছু প্রশ্ন মাঝে মধ্যেই আমাদের ক্লাস 9-এ সিলেবাসে পড়া হয়, এবং এটাকে বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রশ্ন পাওয়া সত্ত্বেও এটাকে কিন্তু পড়া হয়। আচ্ছা, এতক্ষণ আমরা পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সেখানে আমার পুরোটাতেই কিন্তু বোধগম্য তাপের উপরই আলোচনাটা চলছে। লিন তাপের উপর আলোচনা আমি কিন্তু এখনো পর্যন্ত তেমন কিছু করিনি। লিন তাপ নিয়ে বিশেষ কিছু আলোচনা এখানে করব না, আলোচনা করব হচ্ছে পদার্থের তাপ পরিবহনে, তাপ প্রয়োগের ফলে অবস্থার পরিবর্তন যেখানে হবে সেই জায়গাতে অ্যাকচুয়ালি করে দেওয়াটা দরকার লিন তাপটা। তাই লিন তাপের আলোচনাটা সেখানেই করবে, তবে সামান্য কিছু আলোচনা কিন্তু লিন তাপের এখানে কিন্তু করে দেওয়া হবে। প্রথম কথা এটা হচ্ছে, লিন তাপ অ্যাকচুয়ালি মাপা যায় না কেন? আমি তাপ দিচ্ছি তবু লিন তাপটা মাপতে পারা যাচ্ছে না। লিন তাপটা কি, তাহলে ওই শক্তিটা যে সেখানে ভ্যানিশ করে যাচ্ছে না, ভ্যানিশ করছে না, সেখানে আন্তঃআণবিক দূরত্বগুলো বাড়ানো বা কমানোর কাজে লিন তাপটা কাজ করে। মনে করো আমি একটা বস্তুকে কঠিন থেকে তরলে করব, কি করব, কঠিন থেকে তরলে। কঠিনে আন্তঃআণবিক দূরত্বগুলো একটা কম থাকে, তরলের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে যায় অণুগুলোর মধ্যে দূরত্বটা। এই দূরত্ব বাড়ানোর জন্য নিশ্চয় কার্য করতে হবে, এই কার্য করার জন্য শক্তি প্রয়োজন, সেই শক্তিটা অ্যাকচুয়ালি তাপ। একইভাবে তরল থেকে যখন আমি গ্যাসীয় করবো আরও বেশি আন্তঃআণবিক দূরত্ব বাড়াতে হবে, লিন তাপ বেশি লাগবে সেখানে। প্রথম কথা, এই লিন তাপের মাপতে না পারার কারণটা প্রশ্ন করা হয়। দ্বিতীয়ত লিন তাপের এককগুলোকে নিয়ে প্রশ্ন করা হয়। লিন তাপের একক, লিন তাপ কীভাবে গাণিতিক সমীকরণে ব্যবহৃত হয়। বিভিন্ন অবস্থা পরিবর্তনের জন্য তোমার বিভিন্ন লিন তাপের অবতারণা হবে। অবস্থার পরিবর্তনগুলো যখন তখন বুঝতে পেরে যাবে। যদি আমার এম ভরের কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে হয়, কোনো একটা পার্টিকুলার অবস্থার পরিবর্তন করতে হয়, এবং তোমাকে যদি কিউ পরিমাণ তাপ দিতে হয়, তাহলে এই কিউ সমান হচ্ছে ml। এই একটা গাণিতিক সমীকরণ তোমাদের জেনে রাখা দরকার। এখানে এই এল হচ্ছে আমার ওই বিশেষ অবস্থা পরিবর্তনের জন্য ব্যবহৃত লিন তাপ। এখান থেকে বুঝতেই পারছো এল এর এককটা অ্যাকচুয়ালি কিউ এর একক বা এম এর একক। মানে এসআই পদ্ধতিতে যদি বলি আমার হচ্ছে জুল প্রতি কেজি, অবশ্যই এখানে বলে দিতে হবে যে সেটা কোন অবস্থা পরিবর্তন, কঠিন থেকে তরলে না তরল থেকে গ্যাসীয় অবস্থা পরিবর্তনের জন্য। সেভাবে সিজিএস এর ক্ষেত্রে সেটা হচ্ছে ক্যালোরি প্রতি গ্রাম। সিজিএস থেকে এসআই এবং সিজিএস দুটোতে আমার কিন্তু এককগুলো জেনে নিলে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে কিন্তু কোন পার্টিকুলার অবস্থা পরিবর্তনের জন্য সেটা কিন্তু উল্লেখ করতে হবে। যখন আমরা অবস্থা পরিবর্তনগুলো করবো তখন সেই জায়গাতে কিন্তু এটাকে নিয়ে একটু
ডিটেলে আলোচনা করে দেবো। আর দুটো জিনিস এখানে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে একটা আমার তাপগ্রাহিতা আর হচ্ছে জল সম। মনে করি একটা এমভরের বস্তু নিলাম, এর আপেক্ষিক তাপ যে পদার্থটা দিয়ে তৈরি সেটা হচ্ছে এস, এই উষ্ণতা পরিবর্তন করলাম টি। কি পরিমাণ তাপ লাগবে আমার সমীকরণ বলছে কিউ সমান টি। এখন যদি আমি এই টিটাকে যদি একক করে দিই, মানে একক উষ্ণতা বৃদ্ধির জন্য কতটা তাপ লাগছে সেটা যদি বের করতে চাই, কিউ সমান কত আসবে এম এস ইন্টু 1, মানে এম এস। এই যে কিউ সমান এম এস, এইটা হচ্ছে আমার বস্তুটার তাপগ্রাহিতা, মানে একক উষ্ণতা পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে তাপগ্রাহিতা। তাপগ্রাহিতার একক পুরোপুরি তাপের এককের সঙ্গে সমান হয়ে যাবে, কারণ এখানে এটা অ্যাকচুয়ালি কিছু পরিমাণ তাপকেই প্রকাশ করে দেবে। তাপগ্রাহিতা অ্যাকচুয়ালি হচ্ছে কিছু পরিমাণ তাপকেই প্রকাশ করে, যে কারণে আমাকে কিন্তু এই জায়গাতে তাপগ্রাহিতা হচ্ছে একক তাপের পরিমাণ। যেমন এখানে যদি আমি বলতে চাই এম এস, যদি শুধুমাত্র এম এস এর মানটা বের করি, তার মানে এটা হচ্ছে কিউ বাই টি। এসআই পদ্ধতি নিলে এটা হয়ে যাবে আমার জুল প্রতি কেলভিন, আর সিজিএস পদ্ধতি নিলে সেটা হয়ে যাবে আমার ক্যালোরি প্রতি ডিগ্রি সেলসিয়াস। এটা অ্যাকচুয়ালি কিছু পরিমাণ তাপকে প্রকাশ করে গেল। এবারে জল সমর ব্যাপারটা বলি। জল সমরটাকে নিয়ে জানতে গেলে যে যখন আমরা এই ক্যালোরিমিটার এর মতন কোনো সিস্টেমে কাজ করব, যেখানে আমার তরল কঠিন সব একসাথে ইউজ হবে, সেই জায়গায় কিছু পরিমাণ পদার্থের তাপীয় কন্ডিশনটাকে আনচেঞ্জড রেখে সেটা কতটা জলের সঙ্গে সমান, মানে তাপীয় সমীকরণগুলো ঠিকঠাক থাকবে। আমি যে পরিমাণ তাপ দিয়ে এই বস্তুটার উষ্ণতা বাড়ালাম টি ডিগ্রি, সেই পরিমাণ তাপই দেবো, কিন্তু কতটা জলের উষ্ণতা সেম পরিমাণ বাড়বে, সেই জলটার পরিমাণটা আমার জানার প্রয়োজন হয়। সেটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে জল সম, ওয়াটার ইকুইভ্যালেন্ট। মনে করি আমি এম ভরের একটা বস্তু নিচ্ছি, তার প্রাথমিক উষ্ণতা এটা হচ্ছে ভর, তার প্রাথমিক উষ্ণতা হয়তো আমি পেলাম, তার উষ্ণতার পরিবর্তনটাই বলে দিই, এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন, তার আপেক্ষিক তাপ হচ্ছে এস। এই যে উষ্ণতা পরিবর্তন হলো, তার জন্য তো আমার কতটা তাপ লাগবে, কিউ সমান ডেফিনেটলি এমএসটি। মনে করা যাক এই কিউ পরিমাণ তাপই দিলাম আমি স্মল এম ভরের জলকে, এটা কারবার এই ভরের জলকে, অবাক ব্যাপার, সেখানেও এই টি পরিমাণ উষ্ণতা পরিবর্তন করবে। এর ক্ষেত্রে আপেক্ষিক তাপ আমরা জানি, সেটা হচ্ছে অবশ্যই এসআই পদ্ধতিতে, এটা হচ্ছে এক। এই যে এম ভরটা, যে পরিমাণ ভরে জল এই সেম উষ্ণতা পরিবর্তন করলো, এই ভরটাই হচ্ছে আমার এই ভরের জল সমান। তাহলে এই ক্ষেত্রে গৃহীত তাপ কত হবে, কিউ সমান, এটা ক্যাপিটাল এম থাক, এটা স্মল এম করে দিই, এম ইন্টু 1 ইন্টু টি। তাহলে এই দুটো সমীকরণকে আমি তুলনা করতে, এটা আর এটা হচ্ছে এম এস টি, এটা হচ্ছে এম, ওয়ানটা বাদ দিলাম টি, টি কেটে দাও, স্মল এম ইকুয়ালস টু এম এস। তার মানে ভর আর আপেক্ষিক তাপকে গুণ করলে সেটা পাওয়া যাচ্ছে। তবে পার্থক্য একটা, এই ক্ষেত্রেও কিন্তু আমরা ভর এবং আপেক্ষিক তাপকে গুণ করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার তাপগ্রাহিতা, কিন্তু পার্থক্য একটা হচ্ছে এখানে আমার এককটা পিওরলি কিন্তু ভর একক হবে, কিছু পরিমাণ ভরটা অ্যাকচুয়ালি এটা আমার এসআই পদ্ধতিতে হবে কিলোগ্রাম, আর যদি
সিজিএসএ হবে হচ্ছে আমার গ্রাম, আর এসআই বলতে গেলে কিন্তু এর ভ্যালুটা একটু আলাদা রকম হবে। শুধুমাত্র এমএস নয়, এসআই পদ্ধতিতে আমার কিন্তু এই এসটা তো অ্যাকচুয়ালি আলাদা রকম একটা মান দেয়। তোমরা একটা সিজিএসের এই গ্রামটাকেই জাস্ট মনে রাখবে। এবারে সিজিএসে গেলে এই এসটা কেন একটু আলাদা রকম চেঞ্জ হয়ে যায় সেটা না জানলে কিন্তু এই জায়গাটা পুরোটা একটু অসম্ভব হয়। তবে জেনে রাখো জাস্ট এসআই পদ্ধতিতে ওটা হয় হচ্ছে এমএস ডিভাইডেড বাই 4.2 ইন্টু 10⁻³ মানে এমএস বাই 42। এরকম একটা ভ্যালু দেয়। এটা এই যে এসআই পদ্ধতিতে এটা এক হয় না, এটা সিজিএস পদ্ধতিতে অ্যাকচুয়ালি এক হয়। ক্লাস 9-এর মোটামুটি এই জায়গাটা পর্যন্ত তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় তোমাকে জানিও। এই জায়গাটার উপর কোনো প্রবলেম থাকলে সেটাকে আগে ক্লিয়ার করে দিয়ে পরে তারপরে ভিডিওটা শুরু করো।